এইটা জগন্নাথ ধাম। কত বড় এরিয়া দেখেছো? ভরপেট দেখেছো? এটা হচ্ছে ভরপেট রিসর্ট। আমাদের প্ল্যান আছে রাত্রেবেলা এখানে খেতে আসবো। এই জাহাজ বাড়ি বাবা, ডান দিকে দেখ, ডান। হ্যাঁ, এটাকে জাহাজ বাড়ি বলে। এই দেখ বাড়িটার ডিজাইনটা দেখেছিস, পুরো জাহাজ যেমন সেরকম। সামনের দিকটা দেখুন, খুব খুব সুন্দর। তো এক কথায় 3 স্টার ক্যাটাগরির মধ্যে সুইমিং পুল এলাকা, খুব ভালো একটা হোটেল। লাখে লাখে লোক এসছে। এই যে জল খেয়েছে। সন্ধ্যাবেলায় ঢেউসাগর চলে এসেছি। এখানে একটা ময়ূরপঙ্খী জাহাজ। The storms we chase are leading us, and love is all we'll ever trust. Yeah, no, I don't. এই নিউ দীঘা বিচ মার্কেট। এই ইলিশ মাছ, কাঁকড়া। তুমি চিকেন স্যুপ খেয়েছো? Thai soup. হ্যাঁ, Thai soup. থাই। থাই স্যুপে কি আছে? Mushroom, chicken, bean. রাতের বেলায় দেখুন হোটেল সি রিসর্ট। এই অটোটা করে আমরা সাইট সিন করতে যাব। আপাতত এটাকে 1200 টাকা ঠিক করা হয়েছে। সবকটা সাইট সিন করবো, মানে ওশিয়ানা যাব, রাধাকৃষ্ণ মন্দির যাব, উদয়পুরে যাব, তালসারিতে যাব, কাজু উদ্যানে যাব, চন্দনেশ্বর মন্দিরে যাব, বিচিত্রপুরে যাব এবং ভূষণ্ডেশ্বর করে আমরা দীঘা ব্যাক করব। উড়িষ্যা ঢুকে গেলাম। উদয়পুর দীঘা, এই হচ্ছে প্রথম স্পট, রাধাকৃষ্ণ মন্দির। উড়িষ্যা ঢুকলো, দীঘা ক্রস করার পর প্রথমে রাধাকৃষ্ণ মন্দির পড়লো। দারুণ সুন্দর মন্দিরটা, এবং দেয়ালে খুব সুন্দর কাজ করা আছে। বাদিকে দেখুন হাতের পিঠে সিংহ বসে আছে। এই দেখো উপরে একটা রথ আছে, বাংলায় লেখা আছে রাধা গোবিন্দ, কিন্তু এটা উড়িষ্যা ঢুকে গেছে, কিন্তু কিন্তু বাংলা লেখা আছে। Hold me close till I get up. Time is barely on our side. I don't wanna waste what's left. মন্দিরে ফটো তোলা নিষেধ, তো আপাতত মন্দিরটা বাদ যাচ্ছে। এখান থেকে আমরা চলে যাব চন্দনেশ্বর মন্দির। পৌঁছে গেছি আমরা চন্দনেশ্বর মন্দিরে। এটা উড়িষ্যার বালাসোর জেলার মন্দির এবং প্রাচীন শিব মন্দির। নিয়মিত শত শত ভক্ত এখানে আসেন, পুজো দেন। মন্দিরটা যদিও উড়িষ্যায়, কিন্তু এটা উড়িষ্যা বাংলার সীমান্তে, এবং এখানটা মন্দিরটার অবস্থান এমন যে দীঘার কাছে। নিকটতম শহর উড়িষ্যার দিক থেকে জলেশ্বর। মন্দিরটা কিন্তু সাইজে খুব একটা বড় নয়, বেশ ছোটই মন্দির, তবে প্রাঙ্গণ যেটা, সেটা অনেক বড় প্রাঙ্গণ। এবং এখানেই আপনারা ডালা টালা সবকিছু পেয়ে যাবেন, পুজোর যাবতীয় সামগ্রী এখান থেকে নিয়ে নিতে পারেন। সামনেই একটা পুকুর আছে এবং এই পুকুরের জলটাকে খুব পবিত্র মনে করা হয়। যারা সাধারণত মানসিক টানসিক করেন তারা এখানে এসে হত্যা দেন এবং পুকুরের জলে স্নান করে তারপরে পুজো টুজো দেন। এখানকার যে শিবলিঙ্গ সেটা স্বয়ংভূ। The storms we chase are leading us, and love is all we'll ever দেখুন এবার কিভাবে দণ্ডিটা কাটে। তো এই শুয়ে পড়ে প্রণাম করছে এবং হাতটা যেখানে সেখানে একটা মার্ক করবে, সেখান থেকে আবার প্রণাম করে আবার এগিয়ে যাবে, আবার হাত যেখানে আছে সেখান থেকে আবার শুরু হবে। এইভাবে দণ্ডিটা পুরো কমপ্লিট করবে এবং পুকুরে পৌঁছাবে, স্নান করবে, তারপরে পুজোটা দেবে। এবার মন্দিরের কাহিনীটা একটু ছোট্ট করে বলে দিই। যেখানে যে ঈশ্বরের আরাধনা হয় তার দর্শন প্রথম পেয়েছিল, তিনি ছিলেন একজন পরিবার পরিত্যক্তা বা একজন মহিলা, যার নাম সম্ভবত লক্ষ্মী। তো কথিত আছে দেবতা তাকে এই স্থানে দর্শন দিয়েছিল, যার ফলে তিনি পরিবারের সঙ্গে শান্তিতে সংসার করতে পেরেছেন ঈশ্বর দর্শনের পর। উড়িষ্যার চন্দনেশ্বরের মন্দিরে জাগ্রত খুব শিব মন্দিরটা পাতাল পড়ে আসায় এই মন্দিরটাকে স্বয়ংভূ বলা হয়। এখানে অ্যাকচুয়ালি হোগলা বনের জঙ্গল, কাজু গাছ এসব ছিল। সেখানে লক্ষ্মী নামের যে মহিলা শিবলিঙ্গ দর্শন পান, তিনি অ্যাকচুয়ালি গরু চড়াতে আসতেন, কিন্তু সেই গরু ঠিকমতো দুধ না দেওয়ায় পরিবারের লোকেরা, বিশেষ করে শাশুড়ি, তাকে খুব
অত্যাচার করেছিল, হয়তো বাড়ি ছাড়াও করেছিল। সেই সময় লক্ষ্মী নিজের গরুর পিছু নিয়ে দেখতে পায় গরুটা একটা চম্পক গাছের তলায় শিবলিঙ্গের উপরে নিজে থেকে দুধ দিয়ে যাচ্ছে, আর শিবলিঙ্গে কোথা থেকে যেন ফুল বেলপাতা এসব এসে পড়ছে। তখন সেটা দেখতে পেয়ে গ্রামের লোককে জানায়, এবং সে হয়তো মানতেও, মানে রাতে স্বপ্নেও দেখে শিবকে, এবং শিব বলে আমি এখানেই অধিষ্ঠান করব, তো এখানে মন্দির করা হোক। তারপরেই এখানে মন্দির করা হয়। মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে বিকেল 5টা অবধি। আর এখানে চৈত্র মাসের শেষে বিশাল বড় একটা মেলা বসে, প্রচুর ভক্ত আসে। প্রতি বছর 14ই এপ্রিল এই মেলাটা শুরু হয় এবং টানা 13 দিন মেলাটা চলে। Dressed, yeah. No, I don't wanna waste what's left. এটা গভর্নমেন্ট অফ উড়িষ্যা, ফরেস্ট এনভায়রনমেন্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্ট, প্লাস্টিক ফ্রি জোন, জলেশ্বর রেঞ্জ, বালাসোর ডিভিশন, বালেশ্বরের জলেশ্বর। বিচিত্রপুর ইকো ট্যুরিজম, এখানে 6 সিটার বোট হচ্ছে 1200 টাকা, 8 সিটার 1600 টাকা, 9 সিটার 1800 টাকা। নো টিকিটস, চিলড্রেন গুলো 5 ইয়ার্স। ওইটা হচ্ছে টিকিট কাউন্টার, এটা টিকিট কাউন্টার। বোটিংটা যেখানে শুরু হবে, বোটগুলো থাকছে সেখানটা যাচ্ছে। দেখুন জল চারিদিকে, আর এখানে প্রচুর নৌকা দাঁড় করানো আছে। মাছ ফাছে ধরতে যায়, যে নেট ফেট দেখতে পাচ্ছি। এটা ঠাকুরের মূর্তি, তার গায়ে শাড়ি পরানো হয়েছে। দেখুন সুন্দরবনের মতো বিষয়। দেখেছো গরম লাগবে এরকম হাওয়া থাকলে? এই যে কাজ দেখুন জলাগা যেমন সুন্দরবন যেমন হয় ঠিক সেরকম সুন্দরী গরান টরান গাছ এখানে কাজু গাছও আছে কিছু। বোটগুলো আসলে এইভাবে এর উপর দিয়ে যেতে হবে। এখন কখন বোট আসে আমরা অপেক্ষা করছি, তাই দ্বীপটা দেখা যাক, ভালো অভিজ্ঞতা হবে একটা। এটা হচ্ছে 4, 3, 2, 5, 2, 7, 3, 10টা সিট। না, এটা ড্রাইভারের, এটা হয়তো 8 সিটার হতেও পারে। সামনে হয়তো ড্রাইভারের সঙ্গে একজন অ্যাসিস্ট্যান্ট থাকবে, মোস্ট প্রবাবলি এটা 8 সিটার হতে পারে। এই দেখুন লেখা আছে এখানে বিচিত্রপুর ইকো ট্যুরিজম, এই গেট, আর এখান থেকে বসার জায়গা করেছে। এখানে একটা বসার জায়গা, এখানে একটা বসার জায়গা। একটা বোট এসেছে আর একটা বোট আসছে। আমাদের বোট রেডি হয়ে গেছে, এবার ছাড়লেই হবে। তেলের গন্ধ হবে সবাই রেডি। বসতেই পারে ওম ওম সেদিকে একজন চলে যাবো। বোট তিনজন বড় একদিকে হয়ে গেছে। মোম এদিকে যা। আরে এইদিকে আয়, এইদিকে বস বস যাও তুমি ওঠ তাড়াতাড়ি ওঠ না। ওঠ 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 ওঠ, এইদিকে যা। আরে গাড়ি ঘুরে গেলে তো ওদিকে রোদ থাকবে না, তুই বস না। আমি এইদিকে বসো, তুমি ওইদিকে বসো মামি। পিছনে দেখ, পিছনে দেখ, পিছনে দেখ। তুমি পিছনটা দেখ একবার। কনভিক্টে। পুরোপুরি সুন্দরবন যাবে। ঝাড়খণ্ডের রাজধানী রাঁচি এবং সেই রাঁচির কাছেই সুবর্ণরেখা নদীর উৎপত্তি। সেখান থেকে ঝাড়খণ্ড হয়ে পশ্চিমবঙ্গ হয়ে উড়িষ্যার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে এই নদীটা মিশেছে বিচিত্রপুরের কাছে বঙ্গোপসাগরে। নদীর মোহনায় বিশাল বড় এলাকা জুড়ে ম্যানগ্রোভ ফরেস্ট তৈরি হয়েছে। খাড়ি পথে মোটর বোটে করে আমরা সেই অরণ্যটাই দেখতে যাচ্ছি। শুধু দেখা নয়, আমরা সেই অরণ্যর পাশে যে দ্বীপটা, সেই দ্বীপে নামবো এবং নেমে সেখানটায় ঘুরবো কিছুক্ষণ। এদিকটা দেখো, বাদিকে সব গাছগুলো পুরো জলের মধ্যে একেবারে ম্যানগ্রোভ। এদিকে দেখ বোন, বাদিকে একটা চলে গেছে, খাড়ি চলে গেছে, বাদিকটা দেখ। যদিও এখানে আসার সেরা সময় হচ্ছে শীতকাল, তো
তবে আমরা মোটামুটি গরম শেষ হবে, বর্ষা আসবে এরকম সময় গেছি। এখানে বেশ কিছু কাঁকড়া টাকড়াও দেখতে পাওয়া যায়, কপাল ভালো থাকলে লাল কাঁকড়াও দেখতে পাবেন। কচ্ছপ টচ্ছপও দেখার চান্স আছে, সামুদ্রিক কচ্ছপ। দীঘা ভ্রমণে যখন আপনারা আসেন, এসে উদয়পুর, চন্দনেশ্বর মন্দির এবং তালসারি আসেন, তার সঙ্গে জাস্ট এটাকে অ্যাড করে নিন। জাস্ট 10 কিলোমিটার হবে তালসারি থেকে। তারপরে ভূষণ্ডেশ্বর দেখে দীঘা ব্যাক করুন। মাছ রাখা 500 থেকে। যদি আপনারা রাত্রিবাস করতে চান এখানে, তাহলে বিচিত্রপুরে থাকার ব্যবস্থা করা আছে উড়িষ্যা বন উন্নয়ন দপ্তরের। এখানে 8টা এসি কটেজ এবং ডাবল বেডেড 6টা নন এসি কটেজ আছে। এটা বিচিত্রপুর নেচার ক্যাম্প নামে আপনারা এখানে পেয়ে যাবেন। বুকিং করে এখানে থাকতে পারেন। ওয়েবসাইটের ডিটেলস আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, দেখে নিন। আগে থেকে ব্যালেন্স করে তুই বাকিকে বসে এইটা দ্বীপ। কাছেই, খুব একটা ডিস্টেন্স নয়। দোকানপাট আছে কি এখানে? এখানে কিছু না। আপনারা কোত্থেকে আসছেন? অ্যামাজনের জঙ্গল। আচ্ছা আচ্ছা, ওই তো দোল খাচ্ছে, চলে আয়। এইটা আধা জলে আধা দেখেছিস, এই জন্য বলেছিলাম যে চামড়ার জুতো না আনতে, নর্মাল বালি ফালি থাকবে। কোথায় কোথায় কি যাব। রাগটা একটু কমা, এবার একটু হাসি খুলছে। হ্যাঁ, আমরা ওদিকটা দিয়ে ঘুরে আসা যাক। বাবা এদিকে আয়, দেখে যা। হ্যাঁ বাবা, দেখো বাবা, এদিকে গাছের গুড়িগুলো দেখো। হোটেলে যাব বাবা, এখানে দেখুন গাছগুলো, দেখি পা ডেবে যাবে কিন্তু। পালি আছে, আছে। এদিকটা দেখুন কত দূরে খাড়িটা দেখা যাচ্ছে। আর এখানে সব ম্যানগ্রোভ ফরেস্ট। ম্যানগ্রোভ গুলো দেখুন জলের মধ্যে। এখানটায় মানে আগে ভাটা ছিল সেটা বোঝা যাচ্ছে। এখানটা এখন জোয়ার চলে গেছে, ভাটা হয়েছে বলে জল নেমে গেছে এবং আমরা আসতে পেরেছি। তো যখন ভাটার সময় সেই সময় আসতে হবে, আসলে তবে এখান থেকে হাঁটা যাবে। আর জোয়ারের সময় আসলে হয়তো এদিকে নামা যাবে না, কারণ এদিকটা পুরোটা জলে ভর্তি থাকবে। ওই মাথায় আমরা যাব। এখানটায় গাছগুলোকে দেখুন একবার, জাস্ট সুন্দর লাগবে। আমি বলবো দীঘা ভ্রমণে যারা আসবেন তারা যদি উড়িষ্যার দিকে সাইট সিন করেন, তাহলে শুধুমাত্র উদয়পুর, চন্দনেশ্বর, তালসারি না করে ইন অ্যাডিশন আপনারা অবশ্যই বিচিত্রপুরকে রাখবেন এবং ভূষণ্ডেশ্বর মন্দিরকে রাখবেন। তাহলে এই অপূর্ব অভিজ্ঞতা আপনাদের হবে, দারুণ এক্সপিরিয়েন্স। দেখুন সামনের দিকে দিগন্ত বিস্তৃত জলরাশি টাইপের মনে হচ্ছে, হয়তো সমুদ্রের দিকে ওটা মিশবে খাড়িটা যে। আর এখানে সব ম্যানগ্রোভ ফরেস্ট গুলো দেখুন, গাছের গুড়িগুলোকে আমি দেখাচ্ছি। এই দেখুন সব ছোট ছোট গাছের গুড়ি, এগুলো ছোট, ওদিকটায় বড় বড় গাছের গুড়ি। এই সাইজ বড় হলো। এবার সামনের দিকে যাওয়া যাক। এখানে কিছু জলজ পোকা দেখতে পাবেন, সেই পোকাগুলো ঘুরছে। ও কাঁকড়া, পোকা নয়। এই তো দেখুন ছোট্টই ঢুকে গেল রে, গর্তের মধ্যে থেকে বেরিয়েছিল জাস্ট। ছোট্ট কাঁকড়া, এটা কাঁকড়াগুলো গর্তে ঢুকে যাচ্ছে। এই যে দেখ, হয় না বাবা, এত ইয়ে করিস না, দাঁড়িয়ে পড়িস সবকিছুতে। এই যে দেখ,
এই যে কাঁকড়াগুলো দেখতে পাচ্ছিস, এই দেখ কাঁকড়াগুলো এই এই গর্তে ঢুকে গেল, এই দেখ এই ঢুকে গেল, দেখলি? কোনো গাছে পাতা নেই, সব শুধু ডালগুলো পড়ে আছে। পেছন দিকে কিছু গাছ, ওই গাছগুলো পাতা আছে, কিন্তু এই গাছগুলোর কোনটাই পাতা নেই। জুতোয় মাটি নয়, এগুলো বালি, বালি লেগেছে। বাড়ি আর কাটা দেখে বাবা, লাফ দিতে হবে এবার আমার সঙ্গে, পারবে তো? কাছে আসো, কাছে আসো, আরেকটু আসো, আরেকটু আসো, আসো। হ্যাঁ। এই দ্বীপের মধ্যে ভৌকুতুটা আছে, জল আসলে কি করবে ও? কিরে, তুই জল আসলে কোথায় যাবি? হ্যাঁ, কোথায় যাবি জল আসলে? হ্যাঁ, আসবি? হ্যাঁ, একটু আদর করি। হ্যাঁ, কোথায় যাবি বল? ওই ছায়াতে চল, উঠিস না ঘরে, আমার কাছে কিচ্ছু নেই বাবা, কিচ্ছু নেই, কিচ্ছু নেই। শোন, আমি খালি হাতে এসেছি, বিস্কুটটা নেই, বিস্কুট থাকলে ভালো হতো, দিতে পারতাম। লাফাস না, এটা এটা ভেঙে যাবে। আসিস না পেছন পেছন। উড়িষ্যা সরকার কি লিখে রয়েছে, জঙ্গল পরিবেশ এবং জলবায়ু পরিবর্তন। বাবা কিছু নেই, কিছু নেই, পেছনে তাড়া করিস না। ডঙ্গা ভুটভুটি চলাচল এবং কাঁকড়া ধরিবা আইন অনুযায়ী, কাঁকড়া ধরা বারণ, কেউ এখানে কাঁকড়া ধরতে পারবেন না। বৃক্ষরোপণ করা যাইতে অঞ্চল অন্তরে চাল প্রকার মাছ ধরিবার ডঙ্গা ভুটভুটি চলাচল এবং কাঁকড়া ধরিবা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ অটে। সমুদ্র পাড়াভূমি অঞ্চলে শামুকা ও সামুদ্রিক জীবজন্তু ব্যবস্থা নিমন্তে সংগ্রহ করিবা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এখানে শামুক, সামুদ্রিক জীবজন্তু সবকিছু ধরা আইনত অপরাধ। খুবই লিমিটেড টুরিস্ট এখানে আসে, যার ফলে জায়গাটা খুব নির্জন এবং দারুণ লাগবে আপনাদের এই জায়গায় হেঁটে বেড়াতে, ঘুরে বেড়াতে। এখানটায় দেখুন একটা ব্যারিয়ার আছে, একটা বেড়া দেওয়া আছে, তার উপাসে আপনারা যেতে পারবেন না। তো কারণ যেহেতু জোয়ার ভাটার ব্যাপার আছে, জল একটা বাড়ার ব্যাপার আছে, কমার ব্যাপার আছে, তো কেউ যদি বাই চান্স ওদিকে চলে যায় বিপদ হতে পারে, এই জন্য একটা বেড়া দিয়ে রেখেছে। এবং এই বেড়াটা ওইদিকে অনেক দূর অব্দি চলে গেছে, ওই দেখুন বেড়াটা চলে গেছে, দেখাচ্ছে। চল। এখানে কিন্তু কাঁকড়া নেই সেই অর্থে, খুব ছোট ছোট সাইজের কাঁকড়া, ঘুরে বেড়াতে ভালো লাগবে। এবং এই টাইম হচ্ছে আজকে 1টা অবধি। এই দেখ, এই গাছের ফলটা দেখ, কি গাছ নাম জানি না। এখানে কিন্তু জঙ্গল বেশ একটু ঘন টাইপের। এখানে দেখুন ফলগুলো নিচে পড়ে আছে। অনেক ঝাউ গাছে হবে। ঘন্টা খানেকের মতো সময় দেয় ওরা ঘোরার জন্য। তো আমাদের সময় প্রায় অতিক্রান্ত হতে চলেছে, ফলে আস্তে আস্তে এবার হেঁটে যাওয়া যাক নদীর কাছে, যেখান থেকে নৌকা চড়বে সেখানে পৌঁছাতে হবে। এখানে আর একটা ভৌকুতু আছে, 3টে কুকুর দেখলাম। এই কুকুরগুলো কিন্তু বেশ ভালো আছে। বিচিত্রপুর শুরু হয়েছে যেখানে, সেখানে কুকুরগুলো রোগাক্রান্ত ছিল, এদের স্বাস্থ্য ঠিক আছে। এরা কি খাবার খায় আমি জানি না, তবে ঠিক আছে, সুস্থ আছে এরা। নৌকা, এই দেখুন জেলেদের নৌকা, এই যে এদের মাছ ধরার নেট। এখান থেকে এরা খাড়িতেও মাছ ধরে, সমুদ্রেও যায় মাছ ধরতে। জল একটু একটু বাড়ছে, ঢেউটা আসছে, হয়তো জোয়ার আসবে। এখানে একটা শেড করা আছে, টুরিস্টরা এসে বসবে বলে, এক ভদ্রলোক বসে আছে। এই বিচিত্রপুরে আপনি সব ধরনের ম্যানগ্রোভ গাছ দেখতে পাবেন, সুন্দরী, গরান, সব ধরনের গাছ আছে। এখানে একটা কি গাছ জানি না, এখানে এই গাছটা দেখুন ফুলও এসেছে, কি গাছ বলতে পারছি না, কিন্তু প্রচুর ফুল আছে।
ফিরে যাওয়ার পালা। তো আমরা এবার বিচিত্রপুর দ্বীপ থেকে বেরিয়ে পড়েছি এবং যেখান থেকে নৌকাটা ছাড়ছে, নৌকা মানে মোটর বোটটা যেখান থেকে ছাড়ছে সেখানে পৌঁছাবো। আপাতত ফিরে চলেছি সেই জায়গায়। এই যে নৌকাটা দেখতে পাচ্ছেন, এটা মাছ ধরার নৌকা। জেলেরা মাছ ধরতে যায় নদীতে বা সাগরে। অনেকক্ষণ ঘুরে সবাই একটু ক্লান্ত, যার ফলে সবাই একটু বিশ্রামের মধ্যেই আছে। এটা পোর্ট হয়ে গেল নাকি? পৌঁছে গেছি যেখান থেকে নৌকা ছাড়ে। এবার আমাদের এখান থেকে বেরিয়ে গাড়িতে করে যাব ভূষণ্ডেশ্বর। আর একটা মন্দির বাকি আছে, হলেই বেরিয়ে পড়েছি বিচিত্রপুর থেকে, গাড়ি গতি নিয়ে নিয়েছে। আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাব ভূষণ্ডেশ্বর মন্দিরে। বিচিত্রপুর থেকে ভূষণ্ডেশ্বর মন্দির যাওয়ার এই যে রাস্তাটা অসাধারণ, আপনাদের জার্নিটা লাগবে। চারিদিকে দারুণ হাওয়া, দুধারে খোলা জায়গা, প্রচুর জায়গা, এবং দুদিকেই শুধু আপনি একের পর এক শুধু দেখবেন চাষ হচ্ছে, মাছ চাষ। ভেড়ি হয়েছে চারিদিকে, শুধু ভেড়িতে ভেড়িতে ভর্তি, এবং মাছ চাষ হচ্ছে। অক্সিজেন কল টল লাগানো। এইখানে একটা বাড়ি দেখো, কিরম জায়গায় বাড়িটা। চলে এসছি ভূষণ্ডেশ্বর মন্দিরে। এটা এশিয়ার মধ্যে লার্জেস্ট শিবলিঙ্গ বলা হচ্ছে। দেখো কত বড় আছে শিবলিঙ্গটা। পাওয়া যাবে না, এত বড় বিশাল বড় শিবলিঙ্গ। ভূষণ্ডেশ্বর মন্দির কমপ্লিট করতে করতে আমাদের অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, বাচ্চারা খুব ক্লান্ত হয়ে গেছে। ওরা চাইছে এখন হোটেলে যেয়ে সুইমিং পুলে গা ডোবাতে, যার ফলে হয়তো আমাদের উদয়পুর এবং ওশিয়ানা বিচটাকে স্কিপ করতে হবে। তালসারি দেখে আমরা হোটেলে ফিরে যাব। এটা ঝাউ ঝাউ, মাঝে মাঝে একটা দুটো বড় বড় এই সাদাগুলো ইউক্যালিপটাস, এটা ঝাউ। আমাদের গন্তব্যস্থল এখন তালসারি। খুব ঘন কিন্তু ঝাউ বন, বুঝলি বলুন, ডেন্স ফরেস্ট একেবারে। কাজুর টাইমিং মনে হয় এখন নয়। পেয়ে গেছি কাজু। ও ওইটা, হ্যাঁ কর কর কর, এটা এটা ছোটবেলায় করতাম আমরা। এটা সেই গাছ তো। হ্যাঁ এই দেখো, ওই দেখো। আমরা দেখেছো? দেখ ওটা ছোটবেলা আমরা খুব করতাম। দেখ রে দেখ, এই যে এই গাছটা দীঘা থেকে আসার পথে দেখিয়েছিলাম না, সেই গাছটা। আর এই দেখুন কাজু, আমরা ছোটবেলা বাবু পাকা কাজু। এই কাজুটা খাওয়া যাবে, দেখাচ্ছি। এইখানে দেখুন আরেকটা কাজু পাকা আছে, এই দেখুন। এইটা পাকা কাজু, পেকে গেছে। ওই উপরেরটা ফল, নিচেরটা বীজ। এই বীজটাকে আবার পোড়াতে হয়, পুড়িয়ে তারপর ভাঙলে তার ভেতর থেকে কাজু বেরোয়। আমরা কাজুটা খাই একেবারে সবকিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর, প্রসেসিং, কিন্তু অনেকগুলো প্রসেস আছে। ফলটাও খাওয়া যায়, ফলটা মিষ্টি মিষ্টি, একটু কসকস আছে। একটা গাছেই পাকা কাজু পেয়েছি। এখনো সময় নয়, সিজন নয়, আরো পরে সিজন। ওটা কোনো কারণে কয়েকটা ফল আগে পেকে গেছে। দেখুন এটা পুরো পেকে বড় করে দেখাচ্ছে, এই দেখুন, এই হচ্ছে কাজু। এবার আলাদা করে দেন, ফলটাকে আলাদা করে দেয়। যে এইটা ফল আর এইটা হচ্ছে সিডটা। এর মধ্যে মানে বীজটাকে পোড়ানো হয়ে গেলে তারপরে সেটাকে ভেঙে একটা খোসা থাকবে, খোসাটাকে বের করে তার ভেতর থেকে কাজুটা বেরোবে। সবকিছু হয়ে গেলে যে কাজুটা পাবেন এইটা, এই ফ্রেশ কাজুটা আপনারা বাজার থেকে কেনেন, এই কাজুটাই আপনারা পাবেন। এটা কাজুর ফল, এটা কাজুর বীজ। আর বীজটাকে ছাড়ানোর পর পুড়িয়ে ছাড়ানোর পর তারপরে ভেতর থেকে এইটা বেরোবে। এই দেখুন কাজুর ফল, এটা খাওয়া যাবে। চলে এসেছি আমরা তালসারি বিচে। তবে বীজটা দেখে একটু হতাশই হলাম,
কারণ সমুদ্র মানে চোখের নাগালে দেখা যাচ্ছে না, এত দূরে সমুদ্র। মারাত্মক রোদের তাপ, তো এই রোদ্রের মধ্যে আর অত দূরে যে সমুদ্র দেখা সম্ভব নয়। তো এখান থেকে আমরা হোটেলে ব্যাক করব। অনেকটা বকখালির মতো, বহু দূরে সমুদ্র। এই দেখুন, ওই দূরে সাদা সাদা, আর এই সামনে যে জলরাশি দেখছেন এটা। এটাই সম্ভবত সুবর্ণরেখা নদী, যেটা যে সাগরে মিশেছে। একটু লম্বা হয়ে গেল ভিডিওটা। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওর সঙ্গে থাকার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ।